আসসালামু আলাইকুম দর্শক। ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই। তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পরপরই বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে। 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ যখন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার দাবি। তার মানে কি, আমরা কি ধরে নেব যে সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য, আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে? পরেশ বড়ুয়া উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার। আমরা জানি, উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের। হয়তো অনেকেই জানেন 1979 সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপরে 2 দশক ধরে বাংলাদেশ, ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানা গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা। এদের নেতৃত্ব, এই সংগঠনটির নেতৃত্বে ছিল, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজখোয়া, শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজখোয়া দুইজনই বাংলাদেশে আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়। 1997 সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়, অনুপ চেটিয়াকে আটক করা হয়। আটক করার পরে 15 বছর তাকে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয়। আবার 2009 সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উলফার একটি বিশেষ অংশ আমরা জানি, এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায়। কিন্তু পরেশ বড়ুয়া এখনও সশস্ত্র পথেই আছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে। এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে 2003-04 সালের দিকে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল, সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ 30 বছরের কারাদণ্ড। সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে 14 বছরের, এবং এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে 16 ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক। আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো তাদের লক্ষ্য। উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া। অর্থাৎ জামাত নেতারা বা অন্য 2-1টি দলের নেতারা যা বলছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া। বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য। তাদের দাবি, এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল, তাই ফের বাংলাদেশের মাটিতে হাজির হয়েছেন। এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা। ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করে
তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন। সেখানে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার, তার সঙ্গেও বৈঠক হয়েছে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমির সঙ্গেও বৈঠক হয়েছে। এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন, বাংলাদেশে গেলেন। যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এরই মধ্যে ভারত তিনবার হামলা চালিয়েছে, যাতে উলফার 17 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত হয়েছেন। তো যখন নয়ন মেধি নিহত হলেন, তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে। ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে, ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন পরেশ বড়ুয়া। এই ঘটনা অথবা হাসনাত আবদুল্লার যে হুঙ্কার হুঁশিয়ারি, তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক যে হুমকি দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে সেই বিষয়টি এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত। পাল্টা রয়েছে সেটি চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, ভারত যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে, আমরা সেটি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের কোনো সন্ত্রাসী, কোনো হত্যাকারী তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করতে পারি। ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত কোনো সন্ত্রাসীকে, ভিন দেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। তাহলে তো প্রমাণ করতে হবে যে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে অবস্থান করছে। সেই তথ্য জানিয়ে কূটনৈতিক তৎপরতা জানাতে হবে। সেটি না করে এই ধরনের বালখিল্যতার পরিচয়ের মধ্য দিয়ে ভারত অ্যাটাক করা হবে, বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে, আর এইসব হুমকি ধামকির কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকতে পারবে? এবং ভারত যদি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায়, তার প্রতিরোধ বা জবাব বাংলাদেশ কতটা দিতে পারবে, কতটুকু শক্তি রয়েছে আমাদের, সেটিকে আমরা বিবেচনা করছি, নাকি শুধুই একটা হাঙ্গামা বাঁধানোর একটা চেষ্টা এবং একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলে সেটি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বেশ সুবিধার হয় ক্ষমতার চর্চা করতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সত্য কথা বলতে গেলে তফসিল ঘোষণার পরদিনই এমন একটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, একইভাবে আমাদেরকে বলতেই হবে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনীতি কাজ করছে অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে। অনেকেই তেমনটা মনে করছেন। তাহলে কারা ঘটালো এই কাজটি? ওসমান হাদি কাদের টার্গেটে পরিণত হলেন? সরাসরি যারা তার বিরোধিতা করছে তাদের টার্গেটে, নাকি বিশেষ কোনো কারণে তাদের মনোভাবাপন্ন, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মনোভাবাপন্ন অনেক দল, অনেক সংগঠন রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এটি ঘটিয়েছে? যেটি ঘটুক না কেন, ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে
এটি স্পষ্ট। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কি করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে দেখুন, সরকারের পক্ষ থেকে দাবি করা আশা হচ্ছিল যে তফসিল ঘোষণা করার পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমাদের মতন কিছু মানুষ আমরা দাবি করে আসছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, উন্নত করার চেষ্টা করা হয়নি। যেগুলো করা হয়েছে সেগুলো কেবলই আইওয়াশ, এবং নিঃসন্দেহে তফসিল ঘোষণার পরপরই দেশে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। অনেকে বড়সড় ব্লাডশেডের আশঙ্কা করছিলেন। ওসমান হাদি কি তারই সিমটম? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন আমাদের কাছে একটু আমাদের বিবেচনায় নেওয়া দরকার। তিনি বলছেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। জামায়াতের আমির বলছেন, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয়, এটা 18 কোটি মানুষের সম্পদ। এবার বুঝুন বিষয়টি কি ঘটতে যাচ্ছে, কাকে হুঙ্কার দিলেন জামায়াতের আমির। এখন তো আর এই মুহূর্তে আওয়ামী লীগ তো রাজপথে নেই যে তারা ফ্যাসিজম কায়েম করবে বা ফ্যাসিজম কায়েমের জন্য তাদের সামনে উর্বর ভূমি রয়েছে। তিনি নতুন করে ফ্যাসিজম কায়েমের চেষ্টা, নতুন করে কারা ফ্যাসিজম কায়েম করার জন্য আসতে পারে সেটি স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন এবং আমরাও বুঝতে পারছি। আরেকটু খুলাসা করা যাক। ঢাকা 8 আসনের প্রার্থী বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস, তিনি হসপিটালে গিয়েছিলেন ওসমান হাদিকে দেখতে। যেহেতু শরীফ ওসমান হাদি মির্জা আব্বাসের আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, তো মির্জা আব্বাস যখন হাসপাতালে গেলেন তাকে দেখতে, তখন তাকে দেখে ইনকিলাব মঞ্চের কেন দিচ্ছিলেন এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে নিয়ে যান। তারপরেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন দিচ্ছিলেন। আসুন আরও একটু স্পষ্ট হই, জামায়াতের আমির কাকে বোঝাচ্ছে বা একটা পক্ষ কাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। কি লিখেছেন? ওসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ, রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আর কিছু বাকি থাকে? কাদেরকে বোঝানো হচ্ছে? জামাত শিবিরের পক্ষ থেকে। আবার আরও অনেক ধরনের পক্ষ আছে, আমি আসছি। মহিউদ্দিন কাশেমী নামে একজন লিখছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের অন্যতম বা সমর্থক একজন মহিউদ্দিন কাশেমী, তিনি বলছেন ওসমান হাদির কিছু হলে, তিনি ধরেই নিয়েছেন যে হাদি বাঁচবেন না, তার কিছু হলে ঢাকা 8 আসন থেকে জুলাইয়ের মাস্টার মাইন্ড ডাকসু ভিপি আবু সাদিককে এমপি হিসেবে দেখতে চাই। আচ্ছা, এটা তো গেল বিএনপির উপরে দায় চাপানোর এক ধরনের চেষ্টা। এবার আসুন সরকারের উপদেষ্টা পরিষদের কেউ কি বলছেন আগ বাড়িয়ে। মোস্তফা সরওয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন, তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনির হুমকি পেয়েছেন। আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদেরকে দিতে হবে। ওসমান হাদি নিজেও জানিয়েছিলেন যে তাকে নানান ধরনের, তার নাম্বারে অনেক ধরনের ফোন আসছে, হুমকি আসছে। ভারতীয় কিছু নাম্বার রয়েছে, ভারতীয় নাম্বার ভারত থেকেও আসতে পারে, আবার ভারতের নাম্বার বা অন্যান্য দেশের নাম্বারও তো বাংলাদেশে বসে এখন ইউজ করা যায়, তাই না? ধরে নিলাম সত্যি এই সব জায়গা থেকে হুমকি এসেছে। মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা পরিষদ সদস্য হয়ে কীভাবে আগ বাড়িয়ে তিনি
এ ধরনের মন্তব্য করেন। তিনি কোনো পলিটিক্যাল দলের নেতৃত্ব দেন, পদবি টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের আচরণ করতে পারেন। আবারও তার প্রমাণ দিলেন, মানে সরাসরি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য পদে থেকে এই ধরনের মন্তব্য তিনি করছেন। আবার কেউ কেউ বলছেন ওসমান হাদির কিছু হলে এই শহর গুড়িয়ে দেওয়া হবে, ইনকলাব জিন্দাবাদ। কারো কারো আইডি থেকে আবার এ ধরনের পোস্টও আসছে। ওসমান হাদিকে দিয়ে ম্যাটিকুলাস ডিজাইন 2 শুরু করেছে ইউনুস গং। যেমন আবু সাইদ আওয়ামী লীগের ম্যাটিকুলাস ডিজাইন 1 এবং বিএনপি যত দেরিতে বুঝবে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। চৌধুরী রায়হান ফরিদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, শুনলাম চরম অসভ্য নোংরা বেয়াদবটা গলিবিদ্ধ, ম্যাটিকুলাস ডিজাইনারদের ডিজাইন এখনও কিন্তু শেষ হয়নি। আবার কেউ লিখছেন আসিফ মাহমুদের অস্ত্রের মজুদের সন্ধান না করেই তফসিল ঘোষণা, এমন কিছুতে ঘটবেই। কি বুঝলেন? বোঝার আছে অনেক কিছুই, এবং অবশ্যই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, এটুকু আমাদেরকে বলতেই হচ্ছে। এবং এটুকুও আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই, যেভাবে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হলো, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে পরিবেশের মধ্য দিয়ে, সেটা নিঃসন্দেহে গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, এটুকু আমরা মনে করি। দেখুন, এই নির্বাচন বানচালের জন্য সবাই ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে, ওপেন বক্তব্য দিচ্ছেন। জামায়াতের আমির তো বলে রেখেছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে তা নির্বাচনের জেনোসাইডে পরিণত হবে, এবং তারাও একাধিকবার বলেছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। দেশের যে পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন তারা চায়, বলে রাখা হয়েছে নির্বাচন প্রতিহত করা হবে। খেলছেটা আসলে কে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।